বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলিক পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের আয়নীকরণ শক্তি বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা সমস্ত আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজনীয় অংশ নোট করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আয়নীকরণ শক্তি বলতে আসলে কি বোঝায়? তো ইন জেনারেল আমরা যদি এই আয়নীকরণ শক্তি কথাটা থেকে বুঝতে চাই, তাহলে আয়নে পরিণত করার জন্য যে শক্তি তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো এখানে এই বিষয়টা একটু স্পেসিফিক হবে, কারণ হলো যে এখানে আয়ন বলতে শুধুমাত্র ধনাত্মক আয়ন বোঝাবে, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত করতে বা ক্যাটায়নে পরিণত করতে যে শক্তিটা লাগবে তাকে বলা হবে আয়নীকরণ শক্তি। কিন্তু বইয়ের ভাষায় যদি আমরা আয়নীকরণ শক্তিটা বলি তাহলে কীরকম হবে দেখো, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তার পরিমাণকে আয়নীকরণ শক্তি বলা হয়। তো এখানে দেখো যে কয়েকটা টার্ম আছে। এক, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু। তাহলে গ্যাসীয় অবস্থা কেন? তো আমরা যেটা জানি যে কঠিন অবস্থায় কণাগুলা খুব কাছাকাছি থাকে, বা এখানে যে পরমাণুগুলো আছে তারা খুব কাছাকাছি অবস্থায় থাকে, কিন্তু এদের যখন গ্যাসীয় অবস্থা হবে তখন পরমাণুগুলো একটা থেকে আরেকটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। তো তখন এই বিচ্ছিন্ন পরমাণু থেকে আমরা খুব সহজে একটি ইলেকট্রনকে অপসারণ করতে পারবো। কিন্তু যদি তারা সব একসাথে থাকে তাহলে আমরা কখনোই কিন্তু সেখান থেকে মাঝখান থেকে ইলেকট্রন অপসারণ করতে পারতাম না। তাহলে দেখো যে একটি ইলেকট্রনকে আমরা কোথায় অপসারণ করব? অসীম দূরত্বে। তো এখানে অসীম বলতে কি বোঝায়? অসীম মানে বিষয়টা এরকম না যে একেবারে সীমাহীন দূরত্ব। আসলে একটা পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো বা পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। এখন ইলেকট্রনকে যদি আমরা এমন একটা দূরত্বে সরাই যেখানে এই নিউক্লিয়াসের আকর্ষণটা পৌঁছাবে না, সেই দূরত্বটাকে বলবো আমরা অসীম। এই অসীম আসলে খুব বেশি একটা দূরত্ব না, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণের বাইরের এরিয়াটাই হলো অসীম। তাহলে আমরা জানি ইলেকট্রনের ক্যারেক্টার হলো নেগেটিভ। তাহলে ইলেকট্রনকে যদি আমরা অসীম দূরত্বে সরাই, তার মানে পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেল, তার মানে একটা নেগেটিভ ক্যারেক্টার চলে গেল, তাহলে কি হবে? যে সেখানে একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। কারণ আমরা জানি যে পরমাণুর যে ধনাত্মক চার্জ সেটা সৃষ্টি করে হলো পরমাণুর প্রোটন, আর ঋণাত্মক চার্জ সৃষ্টি করে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি অপসারিত হয় তাহলে একটা ধনাত্মক চার্জ বেড়ে যাবে। তাহলে এই যে ইলেকট্রনটা আমরা বললেই তো সেটা অপসারিত হবে না, তার মানে ইলেকট্রনকে অপসারণ করার জন্য একটা শক্তি দিতে হবে। সেই শক্তির পরিমাণটি হলো আয়নীকরণ শক্তি। তো আমরা যেটা জানি যে বোর পরমাণু মডেল বলেছিল যে ইলেকট্রন সমূহ কতগুলো নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে। কারণ এই অবস্থায় ইলেকট্রনকে যদি বাইরে থেকে শক্তি দেওয়া হয় তাহলে ইলেকট্রন সেই শক্তিটা শোষণ করে লাফ দিয়ে উপরের শক্তি স্তরগুলোতে চলে যায়। এখন এই পরিমাণ শক্তি আমরা দিলাম যে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে গেছে, এতটাই দূরে গেছে যে আর সে ফিরে আসতে পারবে না, তার মানে নিউক্লিয়াসের যে ক্ষেত্র তার বাইরে চলে গেছে। তাহলে এই যে শক্তিটা তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। তো চলো একটা এক্সাম্পল দেখি। যে এখানে সোডিয়াম আছে, সোডিয়াম পরমাণু। আমরা জানি যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এখন এই সোডিয়ামকে যদি আমরা শক্তি প্রয়োগ করে সোডিয়ামের লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে আমরা অসীম দূরত্বে সরিয়ে নিয়ে যাই, তাহলে যেটা তৈরি হবে সেটা হলো সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এর জন্য যে শক্তিটা আমরা ব্যবহার করলাম এটাকেই বলবো আমরা আয়নীকরণ শক্তি। তাহলে এই শক্তিটাই হলো আমাদের আয়নীকরণ শক্তি। তো চলো এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। তোমরা যে পরমাণুটা দেখতে পাচ্ছ এটা হলো সোডিয়ামের একটা পরমাণু। তো এখন সোডিয়ামের যে ইলেকট্রনটা আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ইলেকট্রন। এখন এই ইলেকট্রনকে যদি আমরা অসীম দূরত্বে সরিয়ে নিই, তাহলে দেখো আমরা ইলেকট্রনটাকে সরিয়ে নিলাম। তাহলে ইলেকট্রনকে সরিয়ে নিলে কি হবে? ইলেকট্রনকে সরিয়ে নিলে সোডিয়ামের একটা প্লাস চার্জ সৃষ্টি হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এবার দেখো যে এই ইলেকট্রনটা আমরা যদি সরিয়ে নিই তাহলে কি পরিমাণ শক্তি লাগবে? যে এই ইলেকট্রনটা সরিয়ে নিতে আমাদের 494 কিলোজুল শক্তি লাগবে। তো এখন দেখো সোডিয়ামের যে প্রথম ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা আমরা সরিয়ে নিলাম, বা সোডিয়াম থেকে প্রথম একটা ইলেকট্রন সরিয়ে নিলাম। এর জন্য যে শক্তিটা লাগবে একে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি বা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এখন দেখো যে এরপরে সোডিয়ামের যে কক্ষপথটা আছে সেখানে আমরা জানি যে অষ্টকপূর্ণ আছে, অর্থাৎ 8টা ইলেকট্রন আছে। আমরা যদি ইলেকট্রনগুলো এইভাবে মেনশন করি দেখো, তাহলে এখানে আমরা 8টা ইলেকট্রন পেয়ে যাব। এখন এই 8টা ইলেকট্রন থেকে যদি আমরা আরও একটা ইলেকট্রন সরাই নিতে চাই, তাহলে যেহেতু এটা সেকেন্ড ইলেকট্রন আমরা সরাবো, এই জন্য পরেরটাকে বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে আমাদের যে প্রথম আয়নীকরণ শক্তিটা ছিল তার মান ছিল 494 কিলোজুল পার মোল, কিন্তু সেকেন্ড যে আয়নীকরণ শক্তি তার মান হয়েছে 4560 কিলোজুল পার মোল। তাহলে দেখতে পাচ্ছ যে প্রায় 9 গুণেরও বেশি শক্তি আমাদের লাগছে। তো কেন এটা লাগছে?
তো আমরা যেটা জানি সেটা হলো সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন যদি সোডিয়াম ছেড়ে দেয় তাহলে সোডিয়াম পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে। তো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসে অষ্টকপূর্ণ থাকে, আর এই অবস্থায় এই সোডিয়াম প্লাস আয়নটা খুবই স্থিতিশীল অবস্থায় থাকে। এই অষ্টকপূর্ণ করা অবস্থা থেকে সে কোনো অবস্থাতে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে না। ফলে এই অবস্থায় যদি আমরা আরেকটা ইলেকট্রন সরাই নিতে চাই তাহলে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে সোডিয়ামের ভিতরে ইলেকট্রন সংখ্যা ছিল হলো তোমার 11টা, আর প্রোটনও ছিল হলো তোমার 11টা, কিন্তু এখান থেকে যখন একটা ইলেকট্রন চলে গিয়েছে তখন ইলেকট্রন থাকলো হলো তোমার 10টা, আর প্রোটন কিন্তু সেই 11টাই থাকলো। তাহলে 11টা প্রোটন যখন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে তখন এই আকর্ষণ বলের মান বেশি হবে, কারণ 11টা প্রোটন তো 11টা ইলেকট্রনকে আকর্ষণ করতে, ইলেকট্রন একটা চলে যাওয়াতে এই আকর্ষণের পরিমাণ ইলেকট্রনের প্রতি বেশি হবে। তাহলে যখন নিউক্লিয়াস ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করবে তখন এটাকে সরিয়ে নেওয়া আরও বেশি কষ্টকর হবে। তাহলে দুইটা কারণ আমরা পেলাম, এক যে সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা একটা কম থাকার কারণে প্রোটন সেই ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করবে, আর অন্য যে কারণটা সেটা হলো যে সোডিয়াম প্লাস নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, ফলে নিষ্ক্রিয় গ্যাসের যে স্ট্রাকচার সেখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া অনেক বেশি কষ্টসাধ্য। এই জন্য সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এটা অনেক পরীক্ষায় আসে যে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হলো, সোডিয়াম 2 প্লাস কেন তৈরি হয় না। তো সোডিয়াম 2 প্লাস তৈরি করার যে অসুবিধা সেগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। চলো আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে আমরা যে পরমাণুটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যালুমিনিয়াম। তো আমরা জানি যে অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে 3টা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে তোমার 2 নম্বর ইলেকট্রন আছে, এখানে তোমার 3 নম্বর ইলেকট্রন আছে। এখন এই অবস্থায় আমি যদি প্রথম ইলেকট্রনটাকে সরিয়ে নেই তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে এর জন্য যে শক্তিটা লাগবে তাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে অ্যালুমিনিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছে। এবার দেখো আমরা যদি সেকেন্ড ইলেকট্রনটাকে সরিয়ে নিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে সেকেন্ড ইলেকট্রন সরিয়ে নেওয়ার যে শক্তি তাকে বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আর যদি একই রকমভাবে থার্ড ইলেকট্রন সরিয়ে নিই তাহলে তার জন্য যে শক্তি লাগবে তাকে বলা হবে তৃতীয় আয়নীকরণ শক্তি। তো এই আয়নীকরণ শক্তিগুলোর ভিতরে পার্থক্য কি হবে, পার্থক্য যেটা হবে যে প্রথম আয়নীকরণ শক্তির যে মান সেটা অনেক কম হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান আরেকটু বেশি হবে, তৃতীয় আয়নীকরণ শক্তির মান আরও বেশি হবে। এর পেছনে কারণটা কি, এই যে আমি আগেই বলছিলাম যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি যে অ্যালুমিনিয়ামে টোটাল ইলেকট্রন সংখ্যা হলো তোমার 13 ছিল আর প্রোটন সংখ্যাও ছিল 13, কিন্তু যখন একটা ইলেকট্রন চলে গিয়েছে তখন যেটা হবে যে ইলেকট্রন সংখ্যা হবে 12। তো দেখো প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে 13টা প্রোটন যখন 12টা ইলেকট্রনকে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলের মান অনেক বেশি হবে। ফলে সেকেন্ড যখন ইলেকট্রন সরাই নিতে হবে তখন দেখা যাবে যে নিউক্লিয়াসের আকর্ষণের বিরুদ্ধে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে। তাহলে যে ফার্স্ট আয়নাইজেশন এনার্জির তুলনায় সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হবে। এবার দেখো আরেকটা ইলেকট্রন যদি সরাই নেয় তাহলে দেখা যাবে যে ইলেকট্রন সংখ্যা হবে 11টা, প্রোটন কিন্তু থাকবে সেই 13টা। ফলে সেখান থেকে যখন থার্ড ইলেকট্রনটা সরাবে তখন আরও বেশি পরিমাণ শক্তির প্রয়োজন পড়বে। এরপরে দেখো যে কি হবে, যে অ্যালুমিনিয়াম 3+ যে আয়নটা সৃষ্টি হবে এখানে, সেই অ্যালুমিনিয়াম 3+এর আয়নটার আকার হবে অনেক ছোট। তো কেন আকার ছোট হবে, যে অ্যালুমিনিয়াম লাস্ট শেল থেকে যখন 3টা ইলেকট্রনই চলে যাবে তখন এই শেলটা কিন্তু আর থাকবে না, যে এই যে কক্ষপথটা আছে, কারণ সেখানে ইলেকট্রন নাই মানে কি কক্ষপথ নাই। তো অ্যাকচুয়ালি আমরা যে এখানে বৃত্তাকার কক্ষপথটা দেখাইছি এরকম বৃত্তাকার কক্ষপথ বলে কিছু নাই, কারণ হলো ইলেকট্রন যে পথে পরিভ্রমণ করে সেটাই হলো কক্ষপথ। তো এখানে যেহেতু ইলেকট্রনই নেই তার মানে এখানে কক্ষপথ থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে এরপরটা দেখো যে আমাদের এই যে 2 নম্বর যে কক্ষপথ সেটা থাকার কথা, তো তাহলে পরমাণুর আকার কি 2 নম্বর কক্ষপথের সমান হবে? অবশ্যই না। তো সেক্ষেত্রে যেটা হবে যে 3টা ইলেকট্রন যখন চলে গেল তার মানে ইলেকট্রন সংখ্যা থাকবে হলো 10টা আর প্রোটন সংখ্যা থাকবে হলো 13টা। তাহলে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে অনেক বেশি বলে আকর্ষণ করবে, ফলে এই কক্ষপথটা তোমার নিউক্লিয়াসের দিকে চলে যাবে। কক্ষপথ তো যাবে না, মূলত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাবে, তার মানে আমরা আরও সংকুচিত কক্ষপথ পাবো। তার মানে অ্যালুমিনিয়াম 3+এর আকার অনেক বেশি ছোট হবে। তো এই ছোট অ্যালুমিনিয়াম 3+ আমরা দেখতে পাচ্ছি যে 3+ চার্জ আছে, ফলে এর চার্জ ঘনত্ব অনেক বেশি হবে। এই জিনিসটা মনে রাখবা, কারণ পরবর্তী যে আলোচনাগুলো আছে সেখানে এটা কাজে লাগবে। তো আয়নীকরণ শক্তি কি এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা কথা বলবো আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম এই ব্যাপারে। তো পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, যে ধর্ম পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়। তাহলে দেখো যে আয়নীকরণ শক্তিতে আমরা যেটা পেলাম যে পর্যায় সারণী একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার ছোট হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। তাহলে আমরা একটা পর্যায়ে বিবেচনা করলাম, সেটা হলো যে পর্যায় 2। তো পর্যায় 2-এ কী কী মৌল আছে? প্রথমে আছে হলো তোমার লিথিয়াম, তারপরে আছে হলো তোমার বেরিলিয়াম, তারপরে আছে হলো তোমার বোরন, তারপরে আছে কার্বন,
এইভাবে তোমার আছে। তো দেখো যে লিথিয়াম হলো গ্রুপ 1-এ, বেরিলিয়াম হলো তোমার গ্রুপ 2-তে, তারপরে বোরন হলো তোমার গ্রুপ 13-তে, আর কার্বন হলো গ্রুপ 14-তে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি একই পর্যায়ে যেহেতু, তার মানে এদের যে কক্ষপথ আছে বা শক্তিস্তরগুলো আছে ইলেকট্রনের, এই শক্তিস্তরগুলো সমান থাকবে। তাহলে এরা যেহেতু পর্যায় 2 এর মৌল, তার মানে এদের প্রত্যেকের কক্ষপথ হলো 2টা। তো এখন দেখো যে আমরা জানি গ্রুপ সংখ্যা হলো কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো যে যেহেতু এখানে গ্রুপ 1-এর মৌল লিথিয়াম, তার মানে তার লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, বেরিলিয়ামের লাস্ট শেলে 2টা ইলেকট্রন আছে, বোরনের লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে, কার্বনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন আছে। তাহলে দেখো যে ইলেকট্রনই কি বাড়ছে যে একটি পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায়? না, কারণ এর সাথে প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, প্রোটন সংখ্যা যত বাড়বে, ইলেকট্রন এবং প্রোটনের মাঝখানে আকর্ষণ তত বাড়বে। ফলে লাস্ট শেলে ইলেকট্রনগুলো প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসের দিকে চলে আসবে। তার কারণে কি হবে যে মৌলের যে ব্যাসার্ধ বা মৌলের যে আকার সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এই জন্য আমরা বলি যে একই পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে মৌলের আকার ছোট হয়। তাহলে মৌলের আকার ছোট হলে কি হবে যে লাস্ট শেলের যে ইলেকট্রনগুলো আছে এগুলো নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে। ফলে আমরা যখন একটা ইলেকট্রনকে অপসারণ করতে যাব তখন সেই ইলেকট্রনটা অপসারণের জন্য বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, না হলে নিউক্লিয়াসের আকর্ষণকে ছিন্ন করে ওই ইলেকট্রনকে আমরা অসীম দূরত্বে সরিয়ে নিতে পারবো না। তাহলে আমরা সিদ্ধান্ত কি পেলাম? যেহেতু একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আকার ছোট হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমে, তার মানে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের আয়নীকরণ শক্তির মানও বেশি হতে থাকবে। আবার দেখো যে একই গ্রুপের উপর দিক থেকে যদি নিচের দিকে যায় তাহলে মৌলের আকার বড় হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়। কিভাবে হয়? তাহলে দেখো যে একই গ্রুপে অর্থাৎ লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। আমরা যদি গ্রুপ 1-এর কথা চিন্তা করি তো গ্রুপ 1-এ কি আছে? গ্রুপ 1-এ আছে হলো হাইড্রোজেন, তারপরে আছে হলো তোমার লিথিয়াম, তারপরে আছে হলো তোমার সোডিয়াম। তো এখানে খেয়াল করে দেখো যে প্রত্যেকের লাস্ট শেলে ইলেকট্রন একটা, কিন্তু এর কক্ষপথ হলো একটা, এর কক্ষপথ হলো 2টা, সোডিয়ামের কক্ষপথ হলো তোমার 3টা। তাহলে দেখো যে প্রত্যেকেরই লাস্ট শেলে যদি একটা ইলেকট্রন, কিন্তু কক্ষপথ বেড়ে যাওয়ার কারণে লাস্ট শেলের এই একটা ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দেখো যে আমরা একটা প্রবাদ জানি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ চোখের আড়াল মনের আড়াল। এটা কিন্তু এখানেও প্রযোজ্য, অর্থাৎ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের দূরত্ব যত বেড়ে যাবে তাদের মাঝখানে আকর্ষণ তত কমে যাবে, ফলে লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নেওয়া সহজ হবে। তাহলে কি পেলাম যে একই গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে গেলে যেহেতু মৌলের আকার বড় হবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে, তার মানে আয়নীকরণ শক্তির মানও কমে যাবে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম যে একই পর্যায়ের বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে মৌলের আকার ছোট হচ্ছে, ফলে আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আবার একই গ্রুপের উপর দিক থেকে যদি নিচের দিকে যায় তাহলে মৌলের আকার বড় হওয়ার সাথে সাথে এর আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। তার মানে যার আকার বড় তার আয়নীকরণ শক্তির মান কম, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তো এই ছিল আয়নীকরণ শক্তি সম্পর্কে আলোচনা। আগামী পর্বে আমরা আয়নীকরণ শক্তির প্রয়োগ নিয়ে কথা বলবো।